আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টের চ্যাপ্টার 6 এর টাইপ 2 এর কয়েকটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রশ্নটি হলো, কনফর্মাল ম্যাপিং কি সেটা ব্যাখ্যা করো এবং f অফ z ফাংশন কনফর্মাল ম্যাপিং হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা সহ প্রমাণ করো। তো এই প্রশ্নটি 21 সাল সহ অনেক সাল চলে আসছে। তো এখন আমরা সলিউশন করব। তো দেখো, কনফর্মাল চিত্রণ বা কনফর্মাল ম্যাপিং এটা তোমাদের কয় বিভাগে চলে আসে। সেটা হলো, মনে করি আমরা কি জানি ইউকাল টু ইউ অফ এক্স কমা ওয়াই এবং বি ইকাল টু বি অফ এক্স কমা ওয়াই। রূপান্তর, মনে করি এই দুইটা রূপান্তর জেড তলের একটি বিন্দু, জেড তলের একটি বিন্দু জেড নট। এখানে আমরা দুইটা তল অঙ্কন করব, সেটা হলো জেড তল এবং ডাব্লিউ তল। দুইটা আমরা কি অঙ্কন করব, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, জেড তল এবং ডাব্লিউ তল। তাহলে আমরা এই দুইটা রূপান্তর জেড তলের একটি বিন্দু, তো জেড তলের একটা বিন্দু কি ধরলাম জেড নট ইকাল টু, তাহলে কি হবে এখানে এক্স নট কমা ওয়াই নট। তাহলে একটা বিন্দু কি জেড নট ইকাল টু এক্স নট কমা ওয়াই নট কে, এই যে একটা বিন্দু ধরলাম সেটা জেড নট অর্থাৎ এক্স নট কমা ওয়াই নট। এতকে ডাব্লিউ তলে একটি বিন্দু, ঠিক একইভাবে ডাব্লিউ তলে একটা বিন্দু ধরলাম কি ডাব্লিউ নট ইকুয়াল টু, ডাব্লিউ তল কি হবে ইউ নট কমা বি নট এ চিত্রিত করে। অর্থাৎ জেড তলের একটা বিন্দু কি জেড নট, সেটা হলো কি মান এক্স নট কমা ওয়াই নট, সেটার এই যে জেড নটকে তোমার ডাব্লিউ তলের ডাব্লিউ নট একটা বিন্দু, সেই বিন্দুটা কি ইউ নট কমা বি নট চিত্রিত করে। আরও মনে করি জেড নট বিন্দুতে ছেদকারী দুইটি বক্ররেখা C1 ও C2। তাহলে জেড নট বিন্দুতে দুইটি বক্ররেখা সেটা C1 এবং C2 যথাক্রমে ডাব্লিউ নট বিন্দুতে C1 প্রাইম C2 কি চিত্রিত করে। অর্থাৎ ঠিক একইভাবে এখানেও কি C1 এবং C2 দুইটা বক্ররেখা কি ছেদ করে। চিত্রটিকে কনফর্মাল বলা হয়, কনফর্মাল বলা হয় যদি জেড নট বিন্দুতে C1 ও C2 মধ্যবিন্দু কোণ, অর্থাৎ জেড নট বিন্দুতে C1 এবং C2 মধ্যবর্তী কোণ এবং ডাব্লিউ বিন্দুতে C1 প্রাইম এবং C2 প্রাইম দুইটা যে বক্ররেখা, ঠিক আছে, এই বক্ররেখার মধ্যবর্তী কোণ, এই দুইটা কোণ যদি কি হয় মান ও দিক সমান হয়, অর্থাৎ এটাও থিটা কোণ এটাও থিটা কোণ, দুইটা কোণ কি হয় সমান হয়। ঠিক আছে, এটুকু দিলেও হয়ে যাবে ব্যাখ্যা। এখন আমরা প্রমাণ করব যে f of z ফাংশন কনফর্মাল ম্যাপিং হওয়ার প্রয়োজনীয় শর্ত কি বর্ণনা সহ প্রমাণ করো। তো প্রথম অংশে আমরা কনফর্মাল ম্যাপিং ব্যাখ্যা করব প্রথম অংশে, এবং দ্বিতীয় অংশে কি আমরা প্রমাণ করব যে প্রয়োজনীয় হয় প্রমাণ। তো প্রশ্নে বলছে বর্ণনা সহ প্রমাণ, অর্থাৎ বর্ণনা দিব যদি f of z চিত্রণটি কনফর্মাল হয় তখন f of z হলো z এর বৈশ্বিক ফাংশন। অর্থাৎ f of z যদি z এর বৈশ্বিক ফাংশন হয় তখনই বলতে পারবো f of z টা কি এটি কনফর্মাল বলতে পারবো তখন। তো এখন আমরা প্রমাণে চলে যাব। তো এখানে দেওয়া আছে w ইকুয়াল টু f of z, ঠিক আছে। এখন আমরা জানি চ্যাপ্টার 2 এ পড়ে আসছিলাম যে w মানে কি তোমার ইউ প্লাস আইবি, ঠিক আছে। আর ইউকে আমরা লিখতে পারি ইউ ইন্টু এক্স কমা ওয়াই এবং বিকে লিখতে পারি আমরা কি আমরা লিখতে পারি বি অফ এক্স কমা ওয়াই লিখতে পারি, ঠিক আছে। আমি তোমাদের প্রথমে বুঝিয়েছিলাম ক্লাসে, এই যে এভাবে লেখা যায়। এখন যদি ডিএস ও ডি সিগমা
যদি ডিএস এবং ডি সিগমা যথাক্রমে জেড তল এবং ডাব্লিউ সমতলের ক্ষুদ্র অংশ প্রকাশ করে, অর্থাৎ ডিএস কি জেড সমতল এবং ডি সিগমা ডাব্লিউ সমতলে একটি ক্ষুদ্র অংশ প্রকাশ করে, তবে কি হবে ডিএস স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার এবং ডি সিগমা স্কোয়ার হবে ডি ইউ স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। এটাকে আমরা 2 আর 3 সমীকরণ দিলাম, এটাকে 1 নং সমীকরণ দিলাম। এখন 3 নং হতে পাই, 3 নং, এখন 3 নং হতে পাই সম্পূর্ণ অন্তরক একটা সূত্র আছে। সম্পূর্ণ অন্তরকের সূত্র দেখো, সম্পূর্ণ অন্তরকের সূত্র হলো ডি ইউকে আমরা লিখতে পারি ডেল ইউ বাই ডেল এক্স ডি এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডি ওয়াই লিখতে পারি। ঠিক একইভাবে এখানে যখন বি হবে তখন এখানে কি হবে বি হবে, তাহলে জাস্ট সূত্রটা ইউজ করলাম, অর্থাৎ ডি এর পরিবর্তে আমরা সম্পূর্ণ অন্তরকের সূত্রে বসে দিলাম স্কোয়ার প্লাস আবার ডিবি সম্পূর্ণ অন্তরকের সূত্র কি এইটা বসায় দিব আমি, জাস্ট এখানে ইউ জায়গায় ইউ বি জায়গায় বি বসে দিব, উপর হোল স্কোয়ার আছে। এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পরে তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি এভাবে। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করবো সেটা হলো এখান থেকে আর এখান থেকে ডি এক্স স্কোয়ার কমন যায়, তাহলে এখান থেকে এখানে আমরা ডি এক্স স্কোয়ার কমন নিব। দেখো তাহলে আমরা এখান থেকে আমরা ডি এক্স স্কোয়ার কমন নিলাম, এটুক থাকবে। আবার এখান থেকে আমরা ডি এক্স ডিওয়াই কমন নিলাম, তাহলে এই অংশটা থাকবে। ঠিক আছে, আবার এখান থেকে আমরা কমন নিব ডিওয়াই স্কোয়ার, তাহলে এটুক থাকবে। এটাকে আমরা 1 নং সমীকরণ 4 নং সমীকরণ দিলাম। যেহেতু এফ অফ জেড কনফর্মাল চিত্রণ, আমি প্রথমেই এই ব্যাখ্যাতে আলোচনা করছিলাম এটা একটা কনফর্মাল চিত্রণ, সুতরাং ডি সিগমা এবং ডি এস দিক অনির্ভরশীল, অর্থাৎ কি দিকের ওপর নির্ভরশীল হবে না, দিক একই। কারণ আমরা কনফর্মাল এই এফ অফ জেড কনফর্মাল, এক্ষেত্রে আমরা দেখছি যে দিক একই হবে, অর্থাৎ জেড তলের দিক এবং ডাব্লিউ তলের দিক দুইটাই কি একই হবে, অর্থাৎ অনির্ভরশীল। এখন এটা গেল, এখন আমরা 2 আর 4 নং তুলনা করে পাই। 2 নং কোথায় দেখি, এটা 2 নং, আর 4 নং কোথায় দেখি, এটা 4 নং। এখন এখানে ডিএক্স স্কোয়ার, এখানে ডিএক্স স্কোয়ার, তাহলে এখানে ডিএক্স স্কোয়ার শক কত আছে 1, এখানে ডিএক্স স্কোয়ার শক কত আছে, শক বলতে গেলে এখানে সাথে কি আছে এই অংশটা, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি তোমার এটার সাথে কি আছে এই অংশটা এবং এটার সাথে আছে কি 1 আছে, অর্থাৎ এই যে 1 সেটা আমরা নিচে লিখতে পারি ইকুয়াল টু, আবার সেম এটার সাথে কি আছে এই অংশটা ডিওয়াই স্কোয়ারের সাথে, এখানে ডিওয়াই স্কোয়ারের সাথে 1 আছে, আবার সেম লিখতে পারি যে এটার নিচে আমরা সেই 1টা লিখতে পারি, তুলনা করে নিচে যে 1 সেই 1টা আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু, এখানে আছে কি ডিএক্স ডিওয়াই, এখানে কি আছে এই অংশটা আছে, তাহলে এটা এখানে কিন্তু আছে, দেখো এখানে ডিএক্স ডিওয়াই আছে নাই, অর্থাৎ এখানে কিন্তু ডিএক্স ডিওয়াই নাই, অর্থাৎ 0 ধরবো, তো 0টা এটা নিচে থাকবে। ঠিক আছে, আসলে বুঝতে পারছো 3টা আমরা করে এরকম পেয়েছি আমরা। এখন আমরা দেখো এই দুইটার মধ্যে কাজ করি, এখন নিচে কি 1 আছে, ঠিক আছে, অর্থাৎ নিচে 1 দাম নেই, এটাকে আমি লিখবো, এরকম লিখবো, এটা 6 নং সমীকরণ দিলাম আর এটাকে আমরা 5 নং সমীকরণ দিলাম। এখন আর আরেকটা বিষয় খেয়াল করো এখানে, সেটা হলো এই জিনিসটাকে আমরা লিখতে পারি এরকম লিখতে পারি, এই 0টা আবার এই পাশে নিয়ে আসলে এভাবে লিখতে পারি, মনে করি এখানে 0টা গুণ করলে এখানে 0 হয়ে যায়, তাহলে এই অংশটাকে আমরা এই অংশটা আমরা লিখতে পারি, আর এই দুইটা অংশ থেকে আমরা এই অংশ লিখতে পারি। এটা 7 নং সমীকরণ দিলাম।
এখন তাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমাদের আর একটু সহজ বুদ্ধিতে বুঝিয়ে দিই তোমাদের। সেটা হলো, মনে করো এই পুরোটাকে আমরা কি ধরছি, কে ধরছি, মনে করো কে। তাহলে আমরা মনে করো এখানে হলো x + 1 y + 1 z + 0 = কে ধরছি। মনে করো আমরা এখানে কি ধরছি, কে ধরেছি। তাহলে x y z, তাহলে এটা হলো x, এটা y, এটা z মনে করলাম, ইকুয়ালটা আমি কে ধরেছি। খেয়াল করো, তাহলে এটা সমান কে ধরলে আমরা কি পাবো, x = কে। আবার এটা সমান আমরা যদি কে ধরি তাহলে কি পাবো, y = কে। অর্থাৎ এই দুইটা মান কি সমান, অর্থাৎ k = x, k = y, অর্থাৎ x আর তাহলে লিখতে পারি কি, তাহলে এই দুইটাকে লিখতে পারি আমরা x = y লিখতে পারি। অর্থাৎ আমরা x = y, অর্থাৎ আমরা দুইটা সমান লিখতে পারি। আবার এই দুইটার মধ্যে করো তাহলে আমরা কি পাবো, z = এটার সাথে গুণ করলে কে পাবো, সরি 0-এর সাথে কোনো গুণ করলে 0 পাবো। অর্থাৎ আমরা z কি ধরছি উপরটা, তাহলে এটা ইকুয়ালটা আমরা 0 লিখতে পারি। ক্লিয়ার? জাস্ট আমি তোমাদের একটা সংক্ষেপে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এখন এই 6 নং সমীকরণ সিদ্ধ হবে। 6 নং সমীকরণ সিদ্ধ হয় যদি আমরা যে কচি রিমান যে সমীকরণ দুইটা জানি, চ্যাপ্টার 2 তে আলোচনা করছিলাম, অবশ্যই মুখস্থ রাখবে। সেটা কি, del u / del x = del v / del y। অর্থাৎ এটা পরিবর্তে যদি এটা বসাই এবং del v / del x এর পরিবর্তে যদি মাইনাস del u / del y যদি বসাই, তাহলে আমরা কি 6 নং সিদ্ধ হয়, অর্থাৎ দুইটা সমান হয়। সিদ্ধ মানে কি, এটা সবসময় এটা হয়। তাহলে আমরা যদি এখানে কি বসাই, del u / del x এর পরিবর্তে যদি আমরা del কি যেন ছিল, del u / del y বসাই, একটা এখানে কি পাবো। আচ্ছা, আমি তোমাদের একটু খাতার মাধ্যমে বুঝাই। তো দেখো এখানে আমি এইখানে বসাই দিব। কোথায় বসাবো, এখানে। তাহলে আমরা del u / del x এর পরিবর্তে আমরা এখানে del v / del y বসালাম হোল স্কয়ার, প্লাস del v / del x এর পরিবর্তে আমরা বসালাম মাইনাস del u / del কত x ছিল। আবার সেম এখানে আমরা del u / del y এর মান কত বসাবো, মাইনাস del u / del x বসাবো। তাহলে আমরা এটা পরিবর্তে আমরা মাইনাস del v / del x বসা দিলাম হোল স্কয়ার, প্লাস আবার del v / del y এর মান কত, del u / del x এটা বসাই দিব নাকি, এটা দেখি এটা কোথাও কি সমস্যা হয়েছে কিনা। del u / del y, তাহলে আমরা এখানে বসাই দিব del u / del x। আমরা এখানে কি বসিয়ে দিব, হোল স্কয়ার। স্যার আমার ভুল হয়েছিল। তো দেখো এখানে আমরা del u / del x এর মান কোথাও এই যে অংশটা বসিয়ে দিব আমরা এখানে, এটা পরিবর্তে এটা বসিয়ে দিই আমি এখানে বসিয়ে দিব আমরা। অর্থাৎ del b del y হোল স্কয়ার, এটা পরিবর্তে আমরা del v / del y এই মানটা বসিয়ে দিলাম। আবার del v / del x এর মান আমরা এটা বসিয়ে দিব আমরা, এই del v / del x এর মান, প্লাস del v / del x এর মান হলো মাইনাস del u / del y, মাইনাস del u / del কত পেয়েছিলাম y হোল স্কয়ার। আর এখানে ছিল কি, এখানে যা আছে তাই, অর্থাৎ del u / del y হোল স্কয়ার প্লাস del v / del y হোল স্কয়ার, যা আছে তাই, এই পাশে যা আছে তাই। জাস্ট আমরা এই দুইটার মান কচি রিমের সমীকরণ বসিয়ে দিলাম। তো বসিয়ে দেখো del v / del y হোল স্কয়ার মাইনাস বর্গ করলে কি মাইনাস চলে যায়, অর্থাৎ del v
পরিষ্কার। আর এখানে যা আছে তাই। দেখো দুইটা সমান, এটা আর এটা দুইটা মান দেখো সমান, তাই না? অর্থাৎ সিদ্ধ করে। আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা। সুতরাং এই যে এটার পরিবর্তে এটা, এটা পড়বে এটা, আমরা যদি 6 নং এ বসাই তখন দুইটা সমান হয়, যা কচি রিমের সমীকরণ। অতএব ডাব্লিউ ইকুয়াল টু এফ অফ জেড ফাংশন হলো জেটের বৈশ্লেষিক ফাংশন। ঠিক আছে। আবার 7 নম্বর ক্ষেত্রে দেখো 7 নং সিদ্ধ হয় যদি আবার কি এই জিনিসটা একটু আগে যে লিখলাম এই দুইটা জিনিস কি যদি আমরা বসাই 7 নং এ, 7 নং কোথায় লিখলাম এখানে, এই 7 নং যদি বসাই, অর্থাৎ আমরা যদি ডেল ইউ বাই ডেল এক্স এর পরিবর্তে কি বসাই, এটা বসাই, এবং ডেল বি বাই ডেল এক্স এর পরিবর্তে ডেল বি বাই ডেল এক্স এর পরিবর্তে যদি আমরা এটা বসাই তখন দেখবা 0 হয়ে যাবে, দুইটা কাটাকাটি করে কি 0 হয়ে যাবে, অর্থাৎ এটু সমান 0 হবে। এটা আমি দেখালাম না, তোমরা করে নিও। সুতরাং যা কচি রিমান সমীকরণ, এই দুইটা কি কচি রিমান সমীকরণ, অর্থাৎ এই কচি রিমান সমীকরণ দুইটা 6 নং এবং 7 নং এ বসিয়ে সিদ্ধ হয়, 6 এবং 7 নং এ বসে সিদ্ধ হয়। সুতরাং বলতে পারি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ অফ জেড কনফর্মাল হয় যদি এফ অফ জেড অবশ্যই জেটের বৈশ্লেষিক ফাংশন হয়। ঠিক আছে, তো আজকে ক্লাস এই পর্যন্তই। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।